ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরও একটি সেশন নিয়ে। এখানেও রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক সেই 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার। প্রথম প্রশ্ন, হু অ্যাপয়েন্টস দ্য মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? আমাদের কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা মেম্বার সদস্য রয়েছে তাদেরকে কে নিয়োগ করে থাকে। এর অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ প্রেসিডেন্ট। আন্ডার দ্য প্রভিশন অফ আর্টিকেল 316, the chairman and other members of a public service commission shall be appointed in the case of the union commission or a joint commission। অর্থাৎ আর্টিকেল 316 অনুযায়ী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত সদস্যদেরকে প্রেসিডেন্ট নিয়োগ করে থাকে। এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, বলা রয়েছে যে বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ইন দ্য কেস অফ স্টেট কমিশন বাই দ্য গভর্নর অফ স্টেট। অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেমন প্রেসিডেন্ট নিয়োগ করে থাকে তার সমস্ত সদস্যদেরকে অর্থাৎ মেম্বারদেরকে, আর এটা যদি কোনো রাজ্যের ক্ষেত্রে বলা হয় বা কোনো স্টেটের ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগটা করে থাকে সেই রাজ্যের গভর্নর। পরবর্তী কোশ্চেন, এনি মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভ বাই। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদস্যকে রিমুভ কে করতে পারেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অর চেয়ারম্যান অফ ইউপিএসসি। দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর পরবর্তী অ্যান্সার হলো অ্যান্সার এ, অ্যাজ পার প্রভিশন আন্ডার আর্টিকেল 317, President can remove the chairman or members of UPSC from the office if he is adjudged an insolvent and engaged in any paid employment outside his office and unfit to continue in office by reason of infirmity of mind or body। অর্থাৎ ইউপিএসসির কোনো সদস্যকে কে পদচ্যুত করতে পারে তার কার্যকাল শেষ হওয়ার আগেই করতে পারে একজনই, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, এবং সেটা আর্টিকেলে 317 নম্বর ধারা অনুযায়ী। এবং এই ক্ষেত্রে রিমুভ করার ক্ষেত্রে কিছু দিক রয়েছে, স্পেশাল দিক রয়েছে। যদি তিনি তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি তিনি যথাযথভাবে করতে না পারেন এবং তিনি যদি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ বলে প্রতিপন্ন হন সেক্ষেত্রে তিনি অযোগ্য বলে বিবেচিত হতে পারে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট তাকে তার যে কাজ আছে, তার যে ক্ষমতা আছে সেখান থেকে সরিয়ে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পিউটার নেটওয়ার্ক? এর মধ্যে কোনটা কম্পিউটার নেটওয়ার্ক নয় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশান এ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অপশান বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশান সি, পার্সোনাল নেটওয়ার্ক, অপশান ডি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হলো অপশান সি। এর এক্সপ্লেনেশনে কি বলেছে, কম্পিউটার নেটওয়ার্ক ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান বেসড আপন দ্য এরিয়া অফ দেয়ার কানেক্টিভিটি। পার্সোনাল নেটওয়ার্ক ইজ নট আ কম্পিউটার নেটওয়ার্ক। পার্সোনাল যে নেটওয়ার্কটাকে কখনোই কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে ফেলা যায় না। কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে তিনটে নেটওয়ার্ককে আমরা একমাত্র গণ্য করতে পারি। একটা হচ্ছে ল্যান, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়ান, যেটা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী কোশ্চেন, ড্যাশ স্কিম লঞ্চড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যান্স টু ইস্যু সয়েল কার্ডস টু ফার্মার্স হুইচ উইল ক্যারি ক্রপ ওয়াইজ রেকমেন্ডেশনস অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ফার্টিলাইজার। আমাদের কাছে জানতে চেয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর মধ্যে কোন স্কিমটা লঞ্চ করেছিল যার মাধ্যমে চাষিদেরকে একটা সয়েল কার্ড প্রোভাইড করা হবে এবং যার ফলে তারা সেই ফসলের কোনটা উপকারিতা কোনটা অপকারিতা, কোন সময়ে চাষ করলে তার ফসল ভালো হবে, এই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো তারা অনেক ভালোভাবে জানতে এবং বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হলো অপশান এ, সয়েল হেলথ কার্ড স্কিম। Under this scheme, the government plans to issue soil card to farmers which will carry crop-wise recommendation of nutrients and fertilizer required for individual farms। অর্থাৎ কোন ফসলের জন্য কী ধরনের
জিনিস ব্যবহার করতে হবে, কী ধরনের সার, কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, সেই সমস্ত কিছু জানার জন্য বা বোঝার জন্য কিন্তু সয়েল হেলথ কার্ড স্কিমকে আনা হয়েছিল। সয়েল স্যাম্পলস আর টু বি টেস্টেড ইন ভেরিয়াস সয়েল টেস্টিং ল্যাব। এর জন্য সয়েলকে টেস্ট করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সয়েল টেস্ট করার ল্যাব, যেখানে নিয়ে গিয়ে সয়েলগুলোকে টেস্ট করা যেতে পারে যে এই মাটিতে এই ফসলটা ভালো উপযুক্ত কিনা বা ভালো চাষযোগ্য কিনা। দ্য রেজাল্ট অ্যান্ড সাজেশন উইল বি ডিসপ্লেড ইন দ্য কার্ডস। এবং এই সংক্রান্ত সমস্ত যে সাজেশনগুলো সেগুলো তারা ওই সয়েল হেলথ কার্ডের মাধ্যমেই কিন্তু জানতে পেরে যায়। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্পাইস ইজ অবটেইন ফ্রম দ্য রুটস। এর মধ্যে কোন মশলাটা এই নিম্নলিখিত অপশানগুলির মধ্যে থেকে আমরা জানতে পারি কোথা থেকে এই মশলাটা, মানে রুট থেকে কোন মশলাটা পাওয়া যায়। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ নান অফ দিস, এর কোনোটাই কিন্তু আমরা পাই না। স্পাইস অবটেন ফ্রম ক্লোভ ওভার সিনামন ইনার ব্যাঙ্ক টার্মিউরিক সিস্টেম। অর্থাৎ আমরা এখানে যে মশলাটার কথা বলা হয়েছে সেটা মূলত লবঙ্গের যে ছাল আছে সেই লবঙ্গের সেই ছাল থেকেই কিন্তু বা লবঙ্গের বাকল থেকেই কিন্তু এই মশলা বা স্পাইস জিনিসটা কিন্তু আমরা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ব্রাউন পেপার। ব্রাউন পেপার কাকে বলা হয়? জুট, কটন, রাবার অর টি? অ্যান্সার এ, জুট ইজ অলসো কল্ড ব্রাউন পেপার। এখানে জুটকে ব্রাউন পেপার বলা হয়। অ্যাজ দ্য কালার অফ দ্য জুট ফাইবার ইজ ব্রাউন। যেহেতু জুট ফাইবারের রঙটা বাদামি বর্ণের, সেই জন্য একে আমরা ব্রাউন পেপার বলেও বলে থাকি। ইট ইজ ইউজড ইন ভেরিয়াস ফিল্ড। অনেক জায়গাতে ব্যবহার হয়, সাচ অ্যাজ মেকিং ব্রাউন পেপার কভার্স, স্যাক্স, জুট ব্যাগ। অর্থাৎ আমরা জুট থেকে, পাট থেকে আমরা যে ধরনের জিনিসগুলো মানে তৈরি করে থাকি, যে জিনিসগুলো আমরা পাই জুট থেকে বা পাট থেকে, সেগুলো হচ্ছে কোনো পেপার কভার হতে পারে, যেগুলো বইতে কভার দেওয়ার কাজে বা খাতাতে কভার দেওয়ার কাজে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি ছোটোবেলায় অনেক আমরা সবাই করেছি। এছাড়া স্যাক্স, জুট দিয়ে বস্তা তৈরি করা হয় এবং সেই সঙ্গে জুটের ব্যাগও কিন্তু তৈরি হয়। এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে প্লাস্টিক ব্যবহার করি সেটা কিন্তু আমাদের ইকো ফ্রেন্ডলি নয়, কিন্তু তার বদলে যদি আমরা পাটের তৈরি জিনিস ব্যবহার করি সেটা কিন্তু আমাদের কাছে অনেক ইকো ফ্রেন্ডলি, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো এবং পরিবেশ বান্ধব একটি পদার্থ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি। আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে গদর পার্টির ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা কে ছিলেন। অপশান এ বসন্ত কুমার বিশ্বাস, অপশান বি সোহান সিং ভাকনা, অপশান সি রামপ্রসাদ বিসমিল, অপশান ডি ভগৎ সিং। চলো দেখে নেওয়া যাক এর অ্যান্সার। এর অ্যান্সার হলো অপশান বি, গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদয়াল। লালা হরদয়াল এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় না ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা ইন 1930। প্রথম গদর পার্টির উদ্ভব হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে 1913 সালে। সোহান সিং ভাকনা ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ গদর পার্টি। সোহান সিং ভাকনা ছিলেন এই গদর পার্টির প্রেসিডেন্ট। কোশ্চেনে আমাদের কাছে ফাউন্ডার জানতে চাওয়া হয়েছে, কিন্তু এখানে কোশ্চেনটা ফাউন্ডার না হয়ে আমাদের কাছে কোশ্চেনটা হওয়া উচিত ছিল গদর পার্টির প্রেসিডেন্ট কে ছিল। যদি প্রেসিডেন্ট বলে তাহলেই এটা হবে সোহান সিং ভাকনা, আর যদি আমাদের কাছে ফাউন্ডার জানতে চায় সেই ক্ষেত্রে ফাউন্ডার কিন্তু হবে অতি অবশ্যই লালা হরদয়াল। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ সোসাইটি কল্ড অভিনব ভারত। অর্থাৎ অভিনব ভারতের ফাউন্ডার কে ছিলেন। অপশান এ লালা লাজপত রায়, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি বিনায়ক দামোদর সাভারকার, অপশান ডি বিপিন চন্দ্র পাল। এর অ্যান্সার হলো অপশান সি, Abhinav Bharat Society was founded by Vinayak Damodar Savarkar and his brother Ganesh Damodar Savarkar in 1903. It was initially famous as a name of Mitro Mela. It was inspired by Majnis Young, Italy. অর্থাৎ
অভিনব ভারত সোসাইটি যেটা তৈরি হয়েছিল সেটা বিনায়ক দামোদর সাভারকার এবং ওনার ভাই গণেশ দামোদর সাভারকার 1903 সালে প্রতিষ্ঠা করেন। এটা প্রথমে ফেমাস হয়েছিল মিত্র মেলা নামে এবং এই যে অভিনব ভারত যে প্রতিষ্ঠানটি ইন্সপায়ার হয়েছিল মাজিনিস ইয়ং ইটালি থেকে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ এর মধ্যে কোন ট্যাক্সটা সরাসরি জনগণের উপর আরোপ করা হয়? এক্সাইজ, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স অর ওয়েল ট্যাক্স? এর অ্যান্সার অপশন ডি, ডিরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্স হুইচ আর ইম্পোজ অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাট আ সেম পার্সন। Wealth tax is a tax levied on wealth created by a person and bear himself। অর্থাৎ আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে এই ডিরেক্ট ট্যাক্সটা আদতে কি নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে এখানে হচ্ছে ওয়েল ট্যাক্স, অর্থাৎ ওয়েল ট্যাক্স একজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সরাসরি আরোপ করা হয় ইনকাম ট্যাক্সের মতো করে, তাই এখানে ওয়েল ট্যাক্স হচ্ছে গিয়ে ডিরেক্ট ট্যাক্সের একটা এক্সাম্পল। পরবর্তী কোশ্চেন, দ্য বিগেস্ট আইটেম অফ ইন্ডিয়াস ইম্পোর্ট ইজ, ইন্ডিয়া সবথেকে বেশি ইম্পোর্ট কি করে থাকে? আয়রন ওর, মিকা, পেট্রোলিয়াম প্রোডাক্টস, জেমস অ্যান্ড জুয়েলারি। অপশান সি, দ্য বিগেস্ট আইটেম অফ ইন্ডিয়া ইম্পোর্ট ইজ পেট্রোলিয়াম প্রোডাক্টস, অর্থাৎ ইন্ডিয়া সবথেকে বেশি পেট্রোলিয়াম প্রোডাক্ট আমদানি করে থাকে। ইন্ডিয়া বিং নেট পেট্রোলিয়াম ইম্পোর্ট বেস কান্ট্রি ডিউ টু পেট্রোলিয়াম রিজার্ভ ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইন্ডিয়াতে বেশি পরিমাণে পেট্রোলিয়ামের সঞ্চিত ভাণ্ডার না থাকার জন্য ইন্ডিয়াকে বাইরের যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য কিন্তু আমদানি করতে হয়। আজকের আমাদের বেস্ট 10টি কোশ্চেন এবং অ্যান্সার এখানেই শেষ হচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের কাছে ইউজফুল হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এরকম ভিডিও আরও পেতে গেলে তার জন্য তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাই চলো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো করে পড়তে থাকো, টাটা।